কয়েকদিন আগে ক্লার্কশিপের স্ট্র্যাটেজি নিয়ে একটা ছোট ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। সেখানে বলেছিলাম যে প্রিলিমিনারিতে কত পেতে হবে বা মেনে কত পেতে পারো, কত পেলে তোমরা চাকরিটা পেতে পারবে, সেই সংক্রান্ত কিছু কথা। কিন্তু দেখো, প্রিলিমিনারিতে ৮০ নম্বর পাওয়া কিন্তু খুব একটা সহজ কথা নয়। এই ৮০ নম্বর পেতে গেলে তোমাকে ঠিক কিভাবে চলতে হবে, এখন থেকে তোমাকে পড়াশোনাটা ঠিক কিভাবে করতে হবে, সেই নিয়ে কিছু কথা, কিছু স্ট্র্যাটেজি, কিছু স্টাডি প্ল্যান আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা হয়তো ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করে ফেলেছো, পরীক্ষার জন্য হয়তো পড়া শুরুও করে দিয়েছো, কিন্তু হয়তো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পড়াটা করছো না। তোমরা যখন পরীক্ষাটা দিতে যাবে তখন শুনবে যে বেশ কয়েক লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিন্তু নেওয়া হবে কতজনকে? মাত্র প্রায় ১,৬০০-এর কাছাকাছি। দেখো, আমি কিন্তু তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য এই কথাগুলো বলছি না। আসলে যতজন পরীক্ষা দেবে তাদের মধ্যে বেশ কিছুজন কিন্তু সঠিক অর্থে তোমার প্রতিযোগী নয়। কথাটা শুনে হয়তো আশ্চর্য হচ্ছ, মনে মনে ভাবছো যে স্যার এ কী বলছেন, যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই সঠিক অর্থে আমার প্রতিযোগী নয়? হ্যাঁ, ঠিক শুনেছ। এমন অনেকেই আছে যারা কারোর কাছে বা কোথা থেকে হয়তো শুনেছে যে ক্লার্কশিপের ফর্ম বেরিয়েছে, অমনি ফর্ম ফিল আপ করে দিল। এরা কিন্তু বেশ কিছুদিন পড়াশোনার ধারে কাছেও নেই। এদের মধ্যে অনেকেই হয়তো পরীক্ষাটা দিতেও যায় না। আবার যারা পরীক্ষাটা দিতে যাচ্ছে তাদের মধ্যে অনেকেই এরকম আছে যে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে যাচ্ছে না। তাই তোমাদেরকে বলছি যে এরা সঠিক অর্থে তোমার প্রতিযোগী নয়, কারণ এরা সেভাবে লড়াইটা করার জন্য প্রস্তুত নয়। কিন্তু কিছু পরীক্ষার্থী থাকবে যারা পরীক্ষাটার জন্য একেবারে প্রাণপণে লড়াই করবে। এদের সাথেই তোমার প্রতিযোগিতা। এরা কিন্তু সংখ্যায় একদম কম নয়। এই ধরনের প্রতিযোগীদের সাথে লড়াইটা কিন্তু মোটেই সহজ হবে না। এই লড়াইটা লড়ার জন্য তোমাকে কিন্তু শুরু থেকেই কোমর বেঁধে তৈরি হতে হবে। তার জন্য পড়াটাও একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক হওয়া চাই। সেটা কীরকম? একটা রোড ম্যাপ, একটা ওভারঅল একটা ধারণা আমি তোমাদেরকে আজকে দিতে চলেছি। প্রথমেই বলি যে আমরা প্রথমে ধরে নিই যে হাতে আমাদের ধরো ১০০ দিন সময় আছে। ১০০ দিন সময় এই কারণে বলছি যে এখনও তো ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলছে। তোমরা জানো এর মধ্যে মিসলেনিয়াস পরীক্ষা আছে, ফুড এসআই এর পরীক্ষা আছে। তো ধরে নিচ্ছি ১০০ দিন সময় আছে। এই ১০০টা দিন তুমি ঠিক কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমার চাকরি পাওয়াটা সহজ হবে, মানে প্রিলিতে তুমি ভালো স্কোর করতে পারবে, ৮০-র কাছাকাছি স্কোর করতে পারবে, যাতে তুমি মেন পরীক্ষায় এগিয়ে থাকো, সেটা কি হতে পারে চলো দেখি। দেখো, আমাদের প্রিলিমিনারিতে ৩টে ভাগ আছে: ইংলিশ, ম্যাথ এবং জিকে। ইংলিশে আছে ৩০ নম্বর। এই ৩০ নম্বরকে যদি আমরা ভাঙি, দেখতে পাবো গ্রামার এবং ভোকাবুলারি। এই ভোকাবুলারি পার্টে কিন্তু তোমাকে শব্দের অর্থ মুখস্থ করতে হবে, শব্দের অর্থ জানতে হবে, তার বানান জানতে হবে, শব্দের ব্যবহার জানতে হবে। তুমি বলতে পারো যে স্যার বলছেন আপনি ১০০ দিন সময় আছে, তোমার হয়তো আমি ধরেই নিচ্ছি যে ইংরেজিতে তোমার লেভেল একদম জিরো, তুমি সেখান থেকে শুরু করছো। এই ১০০ দিনের মধ্যে কি আমার পক্ষে এতটা পড়া সম্ভব বা এতটা জানা সম্ভব? দেখো, একজন বৃদ্ধ ছিলেন, তিনি বাড়িতে থাকতেন, তিনি কাজ করতে যেতে পারতেন না। তার বাড়িতে সবাই কাজ করত, তারা বাড়ি থেকে বেরিয়ে যেত, বৃদ্ধ সারাদিন বাড়িতে থাকতেন। এই পরিবারটা যেখানে থাকতো সেই জায়গাটাতে খুব জলের কষ্ট ছিল। তো বৃদ্ধের বাড়িটা যেখানে, যে ওদের পরিবার যেখানে বাড়ি, তার আশেপাশেটা বেশ ফাঁকা। বাড়ির পেছনে একটা পতিত জমি ছিল, সেই দিকটাতে কেউ খুব একটা যেত না। তো বাড়ির লোকেরা একদিন অবাক হয়ে দেখলো সেই পতিত জমিতে একটা নতুন পুকুর কাটা রয়েছে।
এবং সেই পুকুরে কিছুটা জলও জমেছে। তখন তারা খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে এই পুকুরটা কে কেটেছে? তখন সেই বৃদ্ধ বললেন যে আমি কেটেছি। বাড়ির লোকেরা তো খুবই অবাক, তারা মানতেই চাইছে না। তারা বলছে যে এটা কি করে হতে পারে, একটা পুকুর একজন বৃদ্ধ কাটতে পারে? তখন বৃদ্ধ বললেন যে না, আমি তো পুকুর কাটবো সেরকম নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে আমি করিনি। যে আমি বাড়িতে বসেছিলাম, বাড়িতে থাকতে থাকতে হয়তো মানে কাজ না করলে শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে প্রতিদিন 5 ঝুড়ি করে মাটি কাটবো। সেই 5 ঝুড়ি করে মাটি কাটতে কাটতে এখন এই পুকুরটা তৈরি হয়ে গেছে। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, 5 ঝুড়ি করে মাটি কাটতে কাটতে যদি একটা পুকুর তৈরি হয়ে যেতে পারে, তাহলে প্রতিদিন 10টা করে শব্দ, তার অর্থ, তার বানান মুখস্থ করে যদি করা যায়, যদি মনে রাখা যায়, তাহলে 100 দিনে কিন্তু 1000টা শব্দ তৈরি হয়ে যায়, তাই না? এই 1000টা শব্দ কিন্তু মোটেই কম নয়। সেটাই বলছি যে তোমাদেরকে খুব বেশি কিছু করতে হবে না। যখন কোনো বড় লক্ষ্য সামনে আসে, যে বড় কিছু কাজ করতে হবে, সেই লক্ষ্যটাকে যদি আমরা ছোট ছোট ভাগে ভেঙে নিই, দেখবে তখন আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। তোমরা 10টা করে করো প্রতিদিন, 15টা করে করো, যে যতটুকু পারো। কিন্তু যখন ভাববে যে আমি 10টা করে করব, তোমাকে কিন্তু প্রতিদিন 10টা করে করতেই হবে। কেউ যদি ভাবো যে 15টা করে শব্দ তৈরি করব, তোমাকে কিন্তু প্রতিদিন 15টা করে শব্দ তৈরি করতেই হবে। এবং 7 দিন পরে তুমি ওই 7 দিন ধরে যেটা পড়েছো, সেগুলো আরেকবার রিভিশন করো। কারণ এমন নয় যে তুমি আজকে পড়লে আর পরীক্ষার আগে সেটা নিয়ে পড়লেই না, সেই শব্দটাকে আর পড়লেই না, তাহলে তুমি ভুলেও যেতে পারো। 7 দিন পরে আরও একবার পড়ো। এইভাবে যদি তুমি পড়তে থাকো, তাহলে দেখবে 100 দিন বাদে তোমার, প্রতিদিন 10টা করে করলেও 100 দিন বাদে কিন্তু 1000টা শব্দ তোমার তৈরি হয়ে যাচ্ছে। এই ভোকাবুলারির মধ্যে তোমরা কি কি পাবে? তোমরা সিনোনিম পাবে, অ্যান্টোনিম পাবে, তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাবে, তোমরা ইডিয়মস পাবে, এই ধরনের তোমরা পাবে। এবার রইল গ্রামার। গ্রামারে তোমাদের কি করতে হবে? গ্রামারে কিন্তু তোমাদেরকে রুল মুখস্থ করতে হবে, রুলগুলোকে বুঝতে হবে। মুখস্থ করা থেকেও বড় কথা, এখানে বুঝতে হবে। তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, ঠিক আছে? এর জন্য তোমরা যেটা করতে পারো, মাধ্যমিকের যে কোনো গ্রামার বই, আর যে কোনো রাইটারের ভালো গ্রামার বই, সেটা তোমরা ফলো করতে পারো। কিন্তু তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে তোমরা কবে কতটুকু পড়বে। তোমাদেরকে কিন্তু ওই 100 দিন সময়, এই 100 দিনের মধ্যে কিন্তু পুরোটাকে কভার করতে হবে। সেই জন্য তোমরা বাড়িতে লিখে নিতে পারো যে কবে কোন জায়গাটুকু পড়বে গ্রামার বইয়ের, ঠিক আছে? দেখো, এরপরে আসি অঙ্কে। অঙ্কে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে তোমাকে কিন্তু একটা ভালো স্কোর করতে হবে। তোমাকে কিন্তু প্রায় 27-28 মতন পেতে হবে। তার জন্য তোমরা কি করবে? প্রথমে বলছি সূত্র কম। সূত্র কম কেন? ধরো আমি যদি ধরে নিই তুমি অঙ্কে 20টা চ্যাপ্টার করবে এবং প্রতিটা চ্যাপ্টারে যদি 10টা করে সূত্র তুমি মুখস্থ করো, তাহলে টোটাল তোমার সূত্র সংখ্যা দাঁড়াচ্ছে 200। এই 200টা সূত্র মুখস্থ করে সেগুলো পরীক্ষা হলে অ্যাপ্লাই করা কিন্তু খুব একটা সোজা কথা নয়। তাহলে কি করবে? দেখবে কিছু সূত্র এরকম আছে যে সূত্রগুলো বিভিন্ন চ্যাপ্টারেই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এই সূত্রগুলো কিন্তু খুব কাজের। এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কিছু কিছু অঙ্ক এরকম আছে যেগুলো সূত্র না করলেও চলে, বরং সূত্র না করে আমরা করলেও 5-6 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে সেই অঙ্কগুলো সূত্র ছাড়াই করার চেষ্টা করো। আর অবশ্যই অঙ্কের শর্ট ট্রিক্সগুলোকে তোমরা দেখো খুব ভালো করে, কারণ অঙ্ক কিন্তু তোমাকে খুব অল্প সময়ের মধ্যে নামাতে হবে। এই পরীক্ষায় তোমরা খুব বেশি সময় পাবে না, ঠিক আছে? এবার সূত্র কম করে বা শর্ট ট্রিক্স কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেই বিষয়ক ভিডিও আমার চ্যানেলে আসছে, আরও আসবে, প্রচুর ভিডিও আসবে, সেগুলোকে দেখতে থাকো। আর অঙ্কের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্র্যাকটিস। যত তোমরা প্র্যাকটিস করবে, তত তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সূত্র কম করে কীভাবে তোমরা অঙ্কটা করতে পারছো, নিজের মতন করে অঙ্কটা কীভাবে করতে পারছো। অঙ্কের ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো, যে কোনো রাইটারের একটা ভালো বই তোমরা ফলো করতে পারো। সেই বইটাকে তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে করো, ঠিক আছে?
এবার আসি জিকেতে। জিকেতে 40 নম্বর আছে। এখানে দেখো আমি বলেছি যে কিছু যে সাবজেক্ট হিসেবে যেগুলো থাকতে পারে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করবে, তার থেকে একটু বেশিও করতে পারো যদি করতে পারো আর কি, না হলে 1 বছর অন্তত করতেই হবে। এবার ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে পড়বে দেখো, এখানে ফার্স্টে বলেছি বই। একটা সাবজেক্টের জন্য যে কোনো একটা বই ফলো করতে পারো। এমন না যে একটা সাবজেক্টের জন্য তুমি 10খানা বই নিয়ে নিলে, তা নয়। একটা সাবজেক্টের জন্য যে কোনো একটা ভালো রাইটারের একটা বইকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ো একদম, ঠিক আছে? 10টা বই আহ, ওপর ভাষাভাবে না পড়ে একটা বইকে খুঁটিয়ে পড়া কিন্তু বেশি দরকারি। যে কোনো একটা ভালো রাইটারের বই নাও, সেটাকে খুঁটিয়ে পড়ো। তারপরে আসো প্রশ্নের ক্ষেত্রে তোমরা কী করবে, এই যে তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বে, এই যে বিষয়গুলো তোমাকে বললাম আমি, সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা বাড়িতে পড়বে, ঠিক আছে? এবং সেটা পড়ার জন্য তোমরা কী করবে, খাতায় লিখে নিতে পারো যে কবে কোন চ্যাপ্টারটা পড়বে। সেই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে সেই সংক্রান্ত ওই চ্যাপ্টারের যত প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তরগুলো করো। তারপরে কিছু সলভ কোশ্চেন, মানে আহ, পরীক্ষার কোশ্চেনে আসতে পারে এরকম কিছু প্রশ্ন তোমরা বাইরে অনেক জায়গায় পাবে, আমিও কিছু ভিডিও দেব, সেগুলোকে তোমরা ফলো করো, দেখো। এবং তারপরে মক টেস্ট দাও। আর সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকেও দেখো, তার উত্তরগুলোকে দেখো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সেগুলোকে দেখতে পারো। এছাড়াও আমার চ্যানেলে অঙ্কের মক টেস্ট বলো, মক টেস্ট বলছি, শর্ট যে ট্রিক্সগুলো সেগুলো। আর মক টেস্ট বলতে আমি পুরো পরীক্ষাটার মক টেস্টই আমি নেব, হ্যাঁ, সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ জিকের আলোচনাও থাকছে ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে নিয়ে আসছি, সেগুলোকে দেখো। আশা করি তোমাদের উপকার হবে। যেরকমভাবে বললাম, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, যাতে খুব সংক্ষেপে তোমাদেরকে জিনিসগুলোকে আমি বুঝিয়ে দিতে পারি, তোমরা যাতে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্রি মক টেস্ট নেব খুব তাড়াতাড়ি, সেইটা সংক্রান্ত একটা ভিডিও আমি নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো, পড়াশোনাটা খুব ভালোভাবে করতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও নিয়ে আসছি, সাবস্ক্রাইব করে রাখো যাতে, আর নোটিফিকেশানটা কিন্তু অন করে দিও, যাতে তোমরা নোটিফিকেশানটা পাও আমি ভিডিওটা নিয়ে এলে।